আসসালামু আলাইকুম, লিসেনার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি আমাদের আজকের ঘটনায়। ঘটনাটি আমার মামার সাথে ঘটেছিল। মামা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে 217 নম্বর রুমে মামা এবং মামার দুইটা বন্ধু, মোট 3জন থাকতেন। ঘটনাটি যখন ঘটে তখন বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি পড়ে যায় এবং ছাত্ররা হল ছেড়ে সবাই বাড়ির দিকে চলে যায়। কিন্তু মামার একটু শরীর খারাপ থাকায় তিনি ওই দিন হল ছাড়েননি। পরের দিন যাওয়ার কথা চিন্তা করে সারা দিন রুমে ঘুমিয়ে কাটিয়ে দিলেন। সন্ধ্যায় মামার ঘুম ভেঙে যায়। তিনি বুঝতে পারেন শরীরটা আগের থেকে অনেক ভালো বোধ করছেন। তো সারাদিনের অসুস্থ ভাবটা আর নেই। তো মামা ভাবলেন, সারাদিন তো ঘুমালাম, এখন একটু বাইরে থেকে ঘুরে আসা যাক। মামা ফ্রেশ হয়ে রাত 8টার দিকে হল থেকে বের হলেন। বিশ্ববিদ্যালয়ের মাঝখান দিয়ে বিশাল বড় সবুজ ঘাসে ঢাকা ক্যাম্পাস, কিন্তু আজ কেউ নেই, সব ফাঁকা। শুধু গেটে এসে দেখলেন দারোয়ান ঘুমে ঝিমাচ্ছে। মামা রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবলেন কোথায় যাওয়া যায়। তখন চোখ গেল একটা সিনেমার পোস্টারের দিকে। মামা ঠিক করলেন রাতটা সিনেমা হলেই কাটিয়ে দেবেন। 9টার শো 12টা পর্যন্ত, আর 12টার শো রাত 3টা পর্যন্ত। 2টা শো দেখলেই রাত পার হয়ে যাবে। তারপর সকাল হলে গিয়ে রেডি হয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়বেন। যেই ভাবা সেই কাজ। মামার টিকিট নিয়ে সিনেমা দেখতে লাগলেন। সিনেমা হলের গমগমে আওয়াজে মামার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল। কোনোভাবে প্রথম শোটা শেষ করেই সিনেমা হল ছেড়ে বেরিয়ে পড়লেন। এখন কি করবেন? রাত 12টা। সিনেমা হলের সামনে রাস্তা দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে মামা হাঁটা শুরু করলেন। কিন্তু হাঁটতে ভালো লাগছিল না। এত রাতে গাড়িও তো পাওয়া যাবে না। কি যে করা যায়। হঠাৎ একটা রিক্সা এসে বেল বাজালো মামা পিছনে। মামা বললেন, ভার্সিটি যাবেন? রিক্সাওয়ালাও উপর নিচ মাথা ঝাঁকালো। মামা রিক্সায় উঠে বসলেন। রিক্সা চলতে শুরু করলো। মামা বা রিক্সাওয়ালা কেউ কারোর সাথে কথা বলছে না। মামা রিক্সাওয়ালাকে লক্ষ্য করতে থাকলেন। পুরো মাথা গামছা দিয়ে ঢাকা, ছিপছিপে গরনের লোকটা। মামা খেয়াল করলেন রিক্সা স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত চলছে, কিন্তু প্যাডেল অনেক আস্তে মারছেন তিনি। এটা কিভাবে সম্ভব? হঠাৎ চাঁদের উপর থেকে মেঘটা সরে জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়ল চারিদিকে। মামা রিক্সার প্যাডেলের দিকে তাকালেন। চিৎকার দিতে গিয়েও থেমে গেলেন। ভয়ে ওনার জ্ঞান হারানোর অতিক্রম। কি দেখলেন তিনি? ভয়ে ওনার হাত পা ঠান্ডা হয়ে আসলো। নিঃশ্বাসও নিতে পারছেন না। লোকটির সমস্ত শরীর মানুষের মতো, অথচ পায়ের পাতা নেই। পায়ের বদলে সেখানে ঘোড়ার পা। এইভাবেই তিনি রিক্সা চালাচ্ছেন। মামার বুঝতে বাকি রইল না কিসের পাল্লায় তিনি পড়েছেন। মামা কোনো কথা না বলে আল্লাহকে মনে করে ডাকতে লাগলেন, এই তো ভার্সিটি এসে গেছে মামা। লাফ দিয়ে রিক্সা থেকে নেমেই হলের দিকে দৌড়। পিছনে ছুটে আসছে ঘোড়ার খুরের টকবক শব্দ আর চিহি আওয়াজ। কিসের সাথে যেন ধাক্কা খেলেন মামা। তাকিয়ে দেখেন দারোয়ান। দারোয়ানকে দেখে যেন মামা শরীরে প্রাণ ফিরে পেলেন। দারোয়ান মামাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি হয়েছে মামা? এভাবে অন্ধের মতো দৌড়ে কোথায় যাচ্ছেন? মামা বলল, দারোয়ান কাকা, ওখানে রিক্সাওয়ালা আমাকে তাড়া করছে। উনি মানুষ না, অন্য কিছু। দারোয়ান তো অবাক। মামাকে জিজ্ঞাসা করলেন, মানুষ না কিভাবে বুঝলেন? মামা বলল, ওনার পায়ের পাতা নেই, ওখানে ঘোড়ার পায়ের খুর। দারোয়ান হেসে ফেলল। মামা বলল, বিশ্বাস করেন কাকা, আমি নিজের চোখে দেখেছি। দারোয়ান তার পা দুটো দেখিয়ে বলল, পা দুটো কি এরকম? মামা চমকে লাফ দিয়ে উঠল। এটি তো দারোয়ান না, সেই রিক্সাওয়ালা দারোয়ানের রূপ ধরে এসেছে। মামা দারোয়ানকে ধাক্কা দিয়ে ফেলে দৌড়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ভয়ে তার জ্ঞান হারানোর জোগাড়। এদিকে দরজায় জোরে জোরে কেউ ধাক্কা দিচ্ছে। না, দরজা খোলা যাবে না। মামা ভয়ে জড়সড় হয়ে বিছানায় আল্লাহকে ডাকতে লাগলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3টা 35 বাজে। এই তো আর একটু পর ফজরের আজান দেবে, তখন সব ঠিক হয়ে যাবে। মামা ঘুমিয়ে পড়ল কাঁপতে কাঁপতেই। এই রাজীব, দরজা খোল, ঘুমিয়েছিস নাকি? কেউ যেন মামাকে ডাকছে। ডাক শুনে মামার ঘুম ভেঙে গেল। তার মানে মামা এতক্ষণ স্বপ্ন দেখছিল। দরজা ধাক্কাচ্ছে তার রুমমেট শফিক। মামা দরজা খুলে দিলেন। শফিক মামা এসে মামাকে বলল, কিরে, মরে গিয়েছিলি নাকি? কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, খুলছিস না? মামা বলল, আর বলিস না,
এত ভয়ের একটা স্বপ্ন দেখলাম, কি আর বলবো। শফিক মামা জিজ্ঞাসা করলো কিসের স্বপ্ন। মামা পুরো ঘটনা বলার পর শফিক মামা শুনে হো হো করে হেসে উঠল। মামাকে বলল, আরে ভিতর ডিম, এতে ভয় পাওয়ার কি আছে? এই দেখ, আমারও পাও ওই রকমই। বলে শফিক তার পা উঁচু করে মামাকে দেখালো। মামার তখন মনে পড়ল হোস্টেলে তো কেউ নেই, শফিক তো আরও 2 দিন আগেই বাড়ি চলে গেছে। মামার সামনে বসে তখনও হাসছে সেই জিনিসটা, অদ্ভুত ভয়ঙ্কর সেই হাসি, চোখগুলো গর্তের মধ্যে ঢুকে গেছে। মণিবিহীন চোখ দুইটা মণিবিহীন চোখ দুটা থেকে ঠিকরে পড়ছে সাদা আলো, পুরো শরীর থেকে চুইয়ে পড়ছে রক্ত, মুখ থেকে আসছে কাঁচা মাংসের বিশ্রী কটু গন্ধ। গড় গড় আওয়াজ করে আস্তে আস্তে এগিয়ে আসছে মামার দিকে। মামার ব্রেন আর প্রেশার নিতে পারল না। জ্ঞান হারানোর পূর্বে দেওয়াল ঘড়িটার দিকে চোখ চলে গেল 3টা 40 মিনিট। মাত্র 5 মিনিটের ঘুম তাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিচ্ছে। এই বুঝি তাকে মরণ কামড় দেবে জিনিসটা। জ্ঞান হারালো মামা। পরদিন রাতে জ্ঞান ফিরল মামার। হাসপাতালের বেডে শুয়ে আছেন মামা। একে একে রাতের সব কথা মনে পড়ল। মামার পাশে বসে আছে শফিক মামা আর সেলিম মামা। সকালে বিশ্ববিদ্যালয় হলের পরিচ্ছন্ন কর্মী হল পরিষ্কার করতে গিয়ে দেখেন মামা রুমে অজ্ঞান হয়ে পড়ে আছে। তিনিই হাসপাতালে ভর্তি করে মামার রুম মেটদের খবর দেন। মামা ওদের দুইজনকে সব ঘটনা খুলে বলেন। তারপর মামার রুমমেটরা মামাকে জানায় গতকাল রাতে হলের দারোয়ানের রহস্যজনক মৃত্যু হয়েছে। মামা শুনে অবাক হলেন, কারণ তিনি জানেন গত রাতের ভয়াবহতা। যাই হোক, ডাক্তার রুমে এসে মামার বন্ধুদের বললেন, আপনারা এখন বাইরে যান, উনি 2 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন। মামার বন্ধুরা বাইরে চলে গেলেন, পিছন পিছন ডাক্তারও। মামার চোখ গেল ডাক্তারের পায়ের দিকে, ঘোড়ার খুরের পা। মামা চোখ বড় বড় করে তাকালেন। ডাক্তার পিছনে ফিরে মামার দিকে অবজ্ঞার হাসি দিয়ে রুম বন্ধ করে দিলেন। 2 দিন পরে যখন মামার বন্ধুরা তাকে দেখতে আসলেন হাসপাতালে, তখন মামা আর বেঁচে নেই। মামাকে ডাক্তার মৃত ঘোষণা করলো। প্রিয় লিসেনার, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাই মনোযোগ সহকারে শুনবেন, আশা করি ভালো লাগবে। একদিন আমরা বন্ধুরা মিলে প্ল্যান করলাম পিকনিকে যাব আমাদের গ্রামের পাশের জঙ্গলে। পরের দিন সকালে সবাই রওনা হলাম পিকনিকের উদ্দেশ্যে। গিয়ে পৌঁছলাম দুপুরবেলা। তারপর জঙ্গলে আমরা কয়েকজন আগুন জ্বালানোর জন্য শুকনো ডালপালা খুঁজতে গেলাম। খুঁজতে গিয়ে দেখলাম পুরো জঙ্গল একদম পানিতে ভেজা। মনে হয় কাল রাতে বৃষ্টি হয়েছে। তাই আমরা ঠিক করলাম 2জন করে এক এক দিকে যাব ডালপালা খোঁজার জন্য, যাতে সহজেই পেয়ে যেতে পারি। আমার সাথে গেল আপু ও আমার বেস্ট ফ্রেন্ড, তাই ওকেই নিয়ে গেলাম। ও আবার সাহসীও আছে, আমারও মনের ভিতর সাহস আছে। তারপর আমরা ডালপালা খুঁজতে গেলাম। কিছু দূর যাবার পর পিছনে মনে হচ্ছে কে যেন আমাদের সাথে পা পালাচ্ছে। আমি আপুকে এই কথা বললাম। ও বলল, ওই সেই শব্দ শুনতে পাচ্ছে। আমরা পিছনের দিকে ঘুরে দেখি কেউ নেই। আমরা যখন হাঁটি তখন শব্দ পাই। আমরা 2জন থামলে সেই হাঁটার শব্দও থেমে যায়। তারপর আমরা চারপাশে একটু ঘুরে দেখলাম, তাও কারো দেখা মিলল না। এখন কেমন যেন একটু ভয় ভয় লাগছে, আর শরীরটাও যেন কেমন জড়িয়ে উঠল। তাও আমরা সামনের দিকে যেতে থাকলাম। আবারও সেই হাঁটার শব্দ। আপু বলে উঠল, এই কে রে, আমাদের ফলো করছিস? কারো কোনো সারা শব্দ নেই। একটু পর কই থেকে যেন ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসছে। এখন ভয় আরও বেড়ে গেল। এই গভীর জঙ্গলে বাচ্চা আসবে কই থেকে? আমি আপুকে বললাম, এটি যদি ভৌতিক কিছু হয় তাহলে দুজনে একসাথে দেখতে পারবো না, তাই দুজনে আলাদা হয়ে গিয়ে একটু ঘুরে দেখে নিই। আপু রাজি হয়ে গেল। আমার আবার গলায় ছিল শরীর বন্ধের তাবিজ। এই তাবিজ থাকলে ভূত সামনে আসবে, কিন্তু কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। আপুর কাছেও এই ধরনের তাবিজ আছে। তারপর আমরা 2জন আলাদা হয়ে শব্দের উৎস খুঁজতে লাগলাম। এখন আমি যতই সামনের দিকে যাই শব্দ আরও বাড়তে থাকে। এগিয়ে যেতে যেতে এক সময় পিছনে তাকিয়ে দেখি আপুকে আর দেখা যাচ্ছে না। আর সামনে যেতে লাগলাম। এখন দেখি বাচ্চাটার কান্নার আওয়াজ, আর বাচ্চার আওয়াজ নেই। কান্নার আওয়াজটা যেন ক্রমশ মোটা আকারে ধারণ করেছে। আর একটু এগিয়ে যেতেই কান্নার আওয়াজ আরও বিশ্রী আকার ধারণ করেছে, আর খুব পচা আটশে আটশে গন্ধ বের হচ্ছে। এখন আর একটু সামনে গিয়ে দেখি
বিশাল আকৃতির এক দেহ, গলায় ফাঁস নিয়ে গাছের মোটা এক ডালে ঝুলে রয়েছে, কিন্তু সেটি ছিল তাজা। দেখেই তো আমার অবস্থা খারাপ। তারপর আমি পিছন থেকে ঘুরে দিলাম দৌড়। একটু পর দেখি সেই তাজা লাশটি আমার সামনে। তারপর কি হলো কিছুই মনে নেই। কিছুক্ষণ পর দেখি আমাকে আমার বন্ধুরা মাথায় পানি ঢালছে। আমি কারণ জিজ্ঞাসা করলে ওরা বলল আমি ডালপালা খুঁজতে যাবার পর আর ফিরে আসছি না, কিন্তু আবু ফিরে এসেছে। তাই ওরা আমাকে খুঁজতে খুঁজতে এক জায়গায় অজ্ঞান অবস্থায় পেয়েছে। ভাগ্যিস তাবিজটা সাথে ছিল, তা না হলে মনে হয় সেই লাশটি আমাকে মেরে ফেলতো। তারপর বন্ধুদের সাথে ঘটনাটি শেয়ার করলাম। প্রিয় লিসেনার, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবেমাত্র টেবিলে বসে অমলেটের 1/3 শেষ করেছি, বিকট শব্দে ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি আজিজের কল। আজিজ আমার ঘনিষ্ঠ বন্ধু। গত 1 মাস ওর কোনো পাত্তা ছিল না। হঠাৎ করে এতদিন পর কি মনে করে ফোন করলো কে জানে। রিসিভ করতেই আমাদের গলায় বলে উঠল, কিরে নাসের, কী অবস্থা? অবস্থা তো ভালোই, কিন্তু তোর কোনো খোঁজ খবর নাই। কোথায় ছিলি? আমি বললাম, একটু গ্রামের বাড়ি গিয়েছিলাম আম্মাকে দেখতে, কিন্তু একটু বেশি দেরি হয়ে গেল। ভালোই করেছিস, কিন্তু যাবি ভালো কথা, একটা ফোন তো করতে পারতি। কথা নাই বার্তা নাই, একটা মানুষ 1 মাস ধরে লাপাত্তা। কী করব বল, ওইখানে একদম নেটওয়ার্ক পাই না। এই অবস্থা কিভাবে ফোন দিব? আচ্ছা বুঝলাম, কিন্তু এখন কি মনে করে ফোন করলি? তুই আমার বাসায় আয়, ওইখানে বলি। সাথে সাথে ফোন কেটে দিল আজিজ। ওর বাসার কথায় মাথা ঘুরপাক খেতে থাকলেও যাবো যাবো করে 3-4 দিন কেটে গেল। 4 দিনের মাথায় আবার আজিজের ফোন, নাসের তুই তাড়াতাড়ি বাসায় আয়, খুব দরকার। এটুকু বলে হুট করে লাইনটা কেটে দিল। আমি আর দেরি করলাম না। ফোনে কথা বলার সময় ওর গলা যেন কেঁপে কেঁপে উঠছিল। ওটাই আমার চিন্তার কারণ। ওর গলার আওয়াজ শুনে মনে হচ্ছিল বিপদে পড়েছে সে, আর সে বিপদটাও নেহাত ছোট নয়। আমার বাসা থেকে রিকশায় আজিজের বাসায় যেতে আধা ঘন্টা লাগে। আধা ঘন্টা পর আজিজের দরজায় টোকা দিলাম। বেশ কিছুক্ষণ হয়ে গেল, তারপর কেউ দরজা খুলল না। আমি অধৈর্য হয়ে দরজায় জোরে ধাক্কা দিতেই দরজার চাপা শব্দ করে ফাঁক করে গেল। ধাক্কা দিতেই দরজায় চাপা শব্দ করে ফাঁক হয়ে গেল। আমি ভেতরে ঢুকতেই যেন হালকা বাতাস বয়ে গেল বাসার মধ্যে। আজিজকে ডাকতে ডাকতে আমি ওর শোবার ঘরের দিকে এগিয়ে গেলাম। ঘরে ঢুকে দেখি ও মেঝেতে উপুর হয়ে শুয়ে আছে। এই অবস্থা দেখে একটা অজানা আশঙ্কা মাথার ভিতরে ঘুরপাক খেতে লাগলো। ও বেঁচে আছে তো? পরীক্ষা করে দেখলাম হৃদস্পন্দন ঠিকই হচ্ছে। ও বেঁচে আছে দেখে নিশ্চিত হলাম। কিছুক্ষণ চেষ্টা চরিত্র করে ওর জ্ঞান ফেরালাম। তারপর ও তোতলাতে তোতলাতে আমাকে যা বলল তার সারমর্ম মোটামুটি এই: ও গ্রামের বাড়িতে যাওয়ার পর আব্দুস সালাম নামে এক অদ্ভুত লোকের সাথে ওর দেখা হয়। উনি কী করে সেটা কেউ পরিষ্কার করে জানে না, তবে তার বাড়িতে তন্ত্রমন্ত্র আর জাদুটোনার উপকরণ দেখে অনেকেই তাকে ভয় পায়। সেই আব্দুস সালামের সাথে কিভাবে যেন ওর ভালোই খাতির হয়ে গেল। প্রায়ও সেই বাড়িতে গিয়ে বসে থাকতো আর তার সাথে গল্প করত। সেই লোক নাকি তার ছোটবেলার কথা বলতেন, কিভাবে তার বাপ দাদারা ভারত থেকে পালিয়ে এলেন, তারপর ওই দেশে বসতি করে তুললেন। এই সব আজিজ প্রায় সেই বাড়িতে অদ্ভুত তন্ত্রমন্ত্র টানানো দেখে এগুলোর কথা জিজ্ঞেস করত, কিন্তু তিনি এসব নাকি এড়িয়ে যেতেন। তিনি কী কারণে সে কথাও কিছু বলেননি। বিয়ে করেননি, তিনকুলে কেউ নেই, গ্রামে একা মানুষ, আর কি করে খাবে? নিশ্চয়ই অন্যদের কাছে হাত পাতেন। যা যৎ সামান্য যা পান ওটা দিয়েই দিন চলে যায়। এটা ভেবেই আর ওনাকে ঘাটায়নি। একদিন ওনার বাড়িতে গিয়ে নাকি ও খাম্বার সাথে ঝোলানো মাদুলির মতো কিছু একটা দেখতে পায়। কৌতূহলী হয়ে ও জিনিসটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছিল। কিছুক্ষণ পর আব্দুস সালাম ঘরে ঢুকে ওর কাণ্ড দেখে তৎক্ষণাৎ ওটা ছিনিয়ে নেন। খানিক বকাঝকা করেন, তারপর ওকে বলেন এরপর থেকে একটু সাবধান হতে। আজিজ রাগ করে বাড়ি চলে যায়, আর সেই রাতেই ও স্বপ্নে ভয়ঙ্কর কিছু একটা দেখে। পরদিন সকালেই ও চলে আসে, কিন্তু ভয়ঙ্কর দুঃস্বপ্ন ওর পিছু ছাড়ে না। ও নাকি সে রাতেও স্বপ্ন দেখে একটা লাল মুখ লোক ছোরা নিয়ে ওকে তাড়া করছে। ও নিজের দুঃস্বপ্ন নিয়ে আমার সাথে কথা বলতে চাইছিল। মাঝের 2 দিন ও এসব ভুলে গিয়েছিল,
কিন্তু কালকে রাতে শুতে যাবার আগে ও নাকি দেখতে পায় ওর ঘরের দরজার সামনে থেকে কেউ একজন সরে গেল। ও একাই বাসায় থাকে, তাই একটু সতর্ক হয়ে ও বসবার ঘরের দিকে আস্তে আস্তে এগোলো। বাসার ঘরে ঢুকে ও লাইটটা জ্বালিয়ে কিছুই দেখতে পেল না। কিছুক্ষণ কিচেন আর ডাইনিং রুমে খোঁজাখুঁজি করে শোবার ঘরে ঢুকতেই ভয়ে একেবারে জমে গেল। স্বপ্নে দেখা সেই লাল মুখ লোক, কালো একটা আলখেল্লা গায়ে, হাতে হুবহু স্বপ্নে দেখা সেই ছোরাটা। মনে হচ্ছে যেন স্বপ্ন থেকে জিনিসটা বের হয়ে এসেছে ওকে মারার জন্য। চিৎকার করে পর মুহূর্তে ওটা উধাও হয়ে গেল। মনে হলো যেন হাওয়ায় মিলিয়ে গেল। মোবাইল হাতে নিয়ে দেখে চার্জ শেষ। বাকি রাতটাও না ঘুমিয়ে দোয়া দুরুদ পরে কাটিয়ে দিল। সকালে একটু সাহস পেয়ে মোবাইল চার্জে ঢুকিয়ে আমাকে ফোন দেয়। কাঁপা কাঁপা কণ্ঠে আমাকে আসতে বলেই কেটে দেয় ও। একটু পরেই আবারও সেই লাল মুখওয়ালা লোকটা এক হাত দূরে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে বের করে হাসছে। নিঃশব্দ সেই হাসি যেন পৃথিবীর সবচেয়ে কুৎসিত হাসি। আজি চিৎকার করে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে আমাকে দেখে যেন কিছুটা স্বস্তি পেল। একটু পর হাউমাউ করে কেঁদে ফেলল। আমার মায়া হলো ওকে দেখে। ওসব তন্ত্র মন্ত্রের মতো গাঁজাখুরিতে আমার বিশ্বাস নেই। ও গ্রামে গিয়ে আব্দুস সালামের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে যায়, তাই লোকটার সতর্ক করা কথা শুনে ও কিছুটা হলেও প্রভাবিত হয়। স্বপ্নে এরকম কিছু একটা দেখে ও ভয় পেয়ে যায়। তীব্র ভয় ওর মনে হ্যালুসিনেশন জন্ম দেয়। আমি আজকেই তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ও রাজি হয়ে গেল। এক নামকরা মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলাম। উনি ঘস ঘস করে এক গাদা ওষুধ লিখে দিলেন আর ওকে একা রাখতে নিষেধ করলেন। আজিজ ওর চাকরি থেকে লম্বা ছুটি নিয়ে নিল। আমি আজিজের বাসায় ওর সাথে থাকা শুরু করলাম। ধীরে ধীরে ওর অবস্থার উন্নতি হতে লাগলো। ওর ভয়টা আস্তে আস্তে কেটে ডাক্তারের দেওয়া ওষুধ খেয়ে তার রাতে অনেক ঘুম হতো। স্বপ্নেও আর কোনো লালমুখওয়ালা তারা খায়নি। 1.5 মাস পর ও সুস্থ হয়ে উঠল। অফিসেও আবার যাওয়া শুরু করলো। আমি আমার বাসায় চলে আসলাম। তারপর প্রতিদিন ওর সাথে যোগাযোগ করতাম। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ওকে মোবাইলে একটা মেসেজ করে দিয়ে বলতাম। ও বাধ্য ছেলের মতো প্রতি রাতেই ছোট করে একটা মেসেজ পাঠাতো। কয়েকদিন পর সন্ধ্যাবেলায় ওর একটা মেসেজ পেলাম। বিচ্ছিন্ন কয়েকটা শব্দ লেখা তাতে। শয়তান, মাদুলি, রক্ত, বাঁচা, এরকম কিছু শব্দ। এক মুহূর্ত সময় নষ্ট করলাম না। যতটা সম্ভব তাড়াতাড়ি ওর বাসায় পৌঁছতে চেষ্টা করলাম। শেষ পর্যন্ত ওর বাসায় পৌঁছে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম। কেউ খুলছে না দেখে চিন্তায় পড়ে গেলাম। ওর নাম ধরে ডাকতেও কেউ সাড়া দিল না। আজিজ বেশ নির্জন এলাকায় থাকে। কাছাকাছি কোনো বাসা নেই যে লোক ডাকবো। শেষে রাস্তায় মেরামতের কাজ করতে থাকা কিছু লোক ডেকে দরজা ভাঙার ব্যবস্থা করলাম। ওর বাসায় ঢুকতেই মেঝেতে ওর মৃতদেহটা আবিষ্কার করলাম। পোস্টমর্টেমে জানা গেল হার্ট অ্যাটাকে মারা গেছে আজিজ। নিশ্চয়ই আবার কোনো কারণে ও প্রচণ্ড ভয় পেয়েছিল। পুলিশে খুব একটা ঘাটাঘাটি করলো না। লাশ ওর গ্রামের বাড়িতে পৌঁছাতেই বিলাপের পরিবেশ ভারী হয়ে উঠল। ওর বাবার কবরের পাশেই ওকে দাফন করা হলো। বন্ধুর জন্য খুবই আফসোস হলো। কবর দেওয়া হয়ে গেল। আশেপাশে বাড়ির লোকজনকে আব্দুস সালামের কথা জিজ্ঞেস করতেই বললেন সে নাকি 1.5-2 মাস আগে হঠাৎ করে উধাও হয়ে গেছে। এ নিয়ে লোক নাকি নানা কথা বলে। গ্রাম্য কুসংস্কার আর কি। রাতে আজিজদের বাড়িতেই থেকে গেলাম। ও বাড়ি আসলে যে ঘরে ঘুমাতো সে ঘরেই আমার জন্য বিছানা পাতা হলো। সারা রাত কেমন যেন অস্বস্তি লাগছিল। শেষ রাতে আধো ঘুমের মাঝে কে যেন ভারী গলায় বলল, লুসিফারের মাদুলিতে যে হাত দেয় লুসিফারের ছায়া তার পিছু ছাড়ে না। আমি ধর্মর করে জেগে উঠলাম। কিছুক্ষণ পর বুঝতে পারলাম ওটা স্বপ্ন ছিল। সকালে উঠে সব গোছগাছ করে চলে যাচ্ছি এমন সময় দেখলাম মাটিতে একটা মাদুলি পড়ে রয়েছে। ওটাই কি সেই মাদুলি যেটার কথা আজিজ বলেছিল? এটা এখানে আসলো কেমন করে? মাদুলিটা তুলে হাতে নিয়ে দেখতে যাব, তখনই লাল একটা মুখ যেন জানালায় উকি দিয়ে আবার গায়েব হয়ে গেল। প্রিয় লিসেনার, এবারের গল্পটি পাঠিয়েছেন রায়হান নামের এক লোক। তো আমি ঘটনাটা যেভাবে আছে সেভাবে আমি পড়ে শোনাচ্ছি। আমি রায়হান, আমার বাড়ি কালীগঞ্জ, ময়মনসিংহ। এই ঘটনা আমি কাউকে বলার ইচ্ছে করিনি অনেক দিন, কারণ আমি নিজেও বুঝতে পারছিলাম না এটা ঠিক কী ছিল। কিন্তু এখন বলছি, কারণ যেটা আমার চাচাতো বোনের সাথে হয়েছে
সেটা ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে শেষ করে দিতে পারে। যারা ঘটনাটি পড়েছেন তারা যদি কখনো এমন কিছু অনুভব করেন তাহলে বিষয়টাকে হালকা করে নেবেন না। মিম আসল নাম না, সে নিজেই নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। ঘটনাটা শুরু হয় তার দাদা মারা যাওয়ার কিছুদিন পর থেকে। প্রথমে সব কিছু স্বাভাবিক ছিল, কিন্তু কয়েকদিন পর থেকেই সে অদ্ভুত কিছু টের পেতে শুরু করে। স্কুলে যাওয়ার সময় সে অনুভব করত কেউ একজন তার পেছনে হাঁটছে। পায়ের শব্দটা ঠিক তার নিজের গতির সাথে মিলিয়ে চলতো। সে হঠাৎ থেমে গেলে শব্দটাও থেমে যেত, আবার হাঁটতে শুরু করলে সেই শব্দটা ফিরে আসতো। কয়েকবার সে পরিষ্কার অনুভব করছে পিছন থেকে কেউ তাকে ধাক্কা দিল, ঠান্ডা একটা চাপ, কিন্তু পেছনে তাকিয়ে দেখছে কেউ নেই। এরপর শুরু হয় আরেকটা ভয়ঙ্কর ব্যাপার, কেউ একজন তার নাম ধরে ডাকতে শুরু করলো। প্রথম দিকে সে ভাবতো হয়তো পাশের কেউ ডাকছে, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে ডাকটা তার নিজের গলায় হচ্ছে। সে থেমে গিয়ে পেছনে তাকাতো, কাউকে দেখা যেত না, কিন্তু যখন সে জবাব দিত তখন আর কোনো শব্দ পাওয়া যেত না, যেন কেউ তাকে শুধু থামানোর জন্যই ডাকছিল। এই ঘটনাগুলো সে বাসায় বললেও সবাই এটাকে মনের ভুল বলে উড়িয়ে দেয়। একটা রাতের কথা সে আমাকে কাঁপতে কাঁপতে বলছিল। রাত তখন প্রায় 2টা, চারদিক নিস্তব্ধ, এতটাই যে নিজের নিঃশ্বাস কানে লাগছিল। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে অন্ধকারের মধ্যে ছাদের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই সে শুনতে পায় ঘরের এক কোণ থেকে একটা মেয়ের কান্না আসছে। শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হয়, ওমা, ওমা আমাকে নিয়ে যাও, আমি একা থাকতে পারছি না। মিমের বুকের ভেতরে ধকধক শুরু হয়ে যায়। সে বুঝতে পারে শব্দটা তার খুব কাছ থেকেই আসছে। তারপর সে যা টের পায় সেটা শুনে আমি নিজেও কয়েক রাত ঘুমোতে পারিনি। শব্দটা তার নিজের গলায় হচ্ছে। সে নিজের ঠোঁট শক্ত করে বন্ধ করে রেখেছিল, তবুও তার গলায় সেই কান্নার ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। সে নড়তে পারছিল না, চিৎকার করতে পারছিল না, মনে হচ্ছিল কেউ তার বুকের উপর বসে আছে। কিছুক্ষণ পর হঠাৎ সব চুপ হয়ে গেল। এরপর থেকে প্রায় মাঝরাতে সে নুপুরের শব্দ শুনতে পেত। খুব ধীরে ধীরে কেউ যেন তাকে ঘরের সামনে দিয়ে হাঁটছে। খুব ধীরে ধীরে কেউ যেন তার ঘরের সামনে দিয়ে হাঁটছে। শব্দটা দরজার কাছে এসে থেমে যেত। অনেক সময় সে সাহস করে দরজা খুলেছে, কিন্তু বাইরে কিছুই ছিল না। একবার ও জানালার পাশে দাঁড়িয়েছিল, তখন সে স্পষ্ট দেখেছে উঠোনের কোনায় সাদা সাদা কাপড় পরা একটা ছায়ার মতো কিছু দাঁড়িয়ে আছে, কিন্তু চোখের পলক ফেলতেই সেটা আর নেই। প্রায় 1.5 বছর পর মিম যখন তার খালার বাসায় যায়, তখন তার খালা তাকে এক হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, ওই মেয়ের উপর একটা বন্ধন আছে, সময় গেলে এটা তাকে শেষ করে দেবে। তখন কিছু তেল আর পানি পরা দেয়। কয়েকদিন সব শান্ত হয়ে যায়। মিম ভাবে সব ঠিক হয়ে গেছে, কিন্তু কয়েক বছর পর তার বিয়ের পরে আবার সব শুরু হয়। হঠাৎ করে সে অদ্ভুত অসুস্থ হয়ে পড়ে, শরীর শুকিয়ে যেতে থাকে, কোনো ওষুধে কাজ হচ্ছিল না। তখন আবার এক হুজুরকে দেখানো হয়। সে বলে অনেক আগে থেকেই তার উপর তাবিজ করা হয়েছে। বাবার বাড়ির দিক থেকে সেই তাবিজ কেটে যাওয়ার পর সে কিছুটা সুস্থ হয়। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে বিয়ের 6 বছর পর। বিকেলের দিকে মিম ঘর থেকে উঠানে নামছিল, তখন সে দেখে তার শাশুড়ি রাস্তার দিকে হাঁটছে। হাঁটার ভঙ্গি, পোশাক সব কিছু একদম স্বাভাবিক। সে কোনো সন্দেহ না করে পেছন পেছন যায়। গাছের আড়ালে ঢোকার সাথে সাথে মানুষটা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে তার ঘরের পেছন দিক থেকে তার শাশুড়ির গলা ভেসে আসে। সে ঘুরে দেখে তার শাশুড়ি সেখান থেকে হেঁটে আসছে। মিম থমকে গিয়ে বলে, আপনি তো একটু আগে রাস্তার দিকে গেলেন, আবার পেছন থেকে আসছেন। তখন তার শাশুড়ি বলে, আমি তো কোথাও যাইনি, আমি তো অনেকক্ষণ ধরে পেছনে কাজ করছিলাম। তুই কাকে দেখেছিস? এই কথা শোনার পর মিমের মাথা ঝিমঝিম করতে থাকে, কারণ সে জানে সে ভুল দেখেনি। এর কিছুদিন পর থেকে তার মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয়। মাথার শিরা ফুলে ওঠে, ভিতর থেকে যেন কেউ টান দিচ্ছে এমন অনুভূতি হয়। সে কয়েকবার আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছে তার চোখের নিচে কালো দাগ দিন দিন গাঢ় হচ্ছে, চোখ দুটো ফ্যাকাশে হয়ে যাচ্ছে। একদিন সে আমাকে বলেছিল আয়নায় নাকি মাঝে মাঝে সে নিজের দিকে তাকিয়ে থাকতে পারে না, কারণ তার মনে হয়
আয়নায় ভেতরে মানুষটা ঠিক তার মতো না। শেষে সে কালীগঞ্জের এক হুজুরের কাছে যায়। হুজুর অনেকক্ষণ চুপ থেকে বলে, 5 বছর ধরে তোর উপর কালো জাদু করা হয়েছে, ধীরে ধীরে তোর মাথা নষ্ট করে দেবে, তুই নিজের উপর নিয়ন্ত্রণ হারাবি, শেষে তুই নিজেই নিজের জীবন শেষ করে দিবি। এই কথা শোনার পর মিম শুধু কাঁদছিল, কারণ সে বুঝে গেছে এতদিন যা হচ্ছিল সব কিছুর একটা কারণ আছে। পরে কিছু আমল করা হয়, আলহামদুলিল্লাহ অনেকটাই কেটে গেছে, কিন্তু এখন একটা বাকি আছে। আর সেই কারণেই হয়তো মিম পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। এখনও মাঝে মাঝে সে চুপচাপ বসে থাকে, কারোর সাথে কথা বলে না, অনেক কিছু ভুলে যায়। হঠাৎ হঠাৎ কি যেন বলে, আবার জিজ্ঞেস করলে বলে সে কিছুই মনে করতে পারে না। সবচেয়ে অদ্ভুত একটা কথা সে আমাকে কয়েকদিন আগে বলেছিল, মাঝে মাঝে গভীর রাতে তার ঘুম ভেঙে যায়, সে নাকি তখন নিজের অজান্তেই উঠে বসে থাকে, আর তার মনে হয় ঘরের এক কোণায় কেউ দাঁড়িয়ে আছে। সে দেখতে পায় না, কিন্তু বুঝতে পারে কেউ আছে। আর ঠিক সেই সময় তার নিজের গলায় খুব ধীরে একটা কথা বের হয়, আমি এখনও আছি। এই কথাটা শোনার পর আমি আর কোনো দিন ওই বিষয়টাকে হালকাভাবে নিতে পারিনি। এই ঘটনা আমাকে জানিয়েছে আমার চাচাতো বোন মিম এবং তার স্বামী। তাদের বাড়ি কালীগঞ্জ, ময়মনসিংহ। প্রিয় লিসেনার, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।